সংস্কার প্রতিবেদন থেকেই তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সুপারিশ বাস্তবায়ন। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এ সাজা পর্যবেক্ষণে, বললেন আদালত। গণ অভ্যুত্থানের পর প্রথম মামলা খেলেন আব্দুল হামিদ। সস্ত্রী কারাগারে ছাগলকাণ্ডের মতিউর, অপরাধী কাউকেই ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ভোক্তা পর্যায়ে ফের এলপি গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। চালের বাজারে অস্থিরতায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমার মুহূর্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এসব প্রতিবেদন থেকেই তৈরি হবে নতুন বাংলাদেশের সনদ, আর সেখান থেকে আসবে নির্বাচনের পথ। দুপুরে সংস্কার কমিশনের প্রতিবেদন জমার অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর দায়বদ্ধ নির্বাচন কমিশন গঠন সহ নানা সুপারিশের কথা জানান কমিশন প্রধানরা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার রাষ্ট্র সংস্কার। দায়িত্ব নেওয়ার পরেই অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য গঠন করা হয় 11টি সংস্কার কমিশন, যার মধ্যে 4 কমিশনের রিপোর্ট চলে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিজেদের প্রতিবেদন জমা দেন সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন প্রধানরা। নির্বাচন সংস্কারে সুপারিশ এসেছে 150টি। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিকক্ষ পার্লামেন্ট সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ, কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। আর দুদককে ঢেলে সাজাতে তুলে ধরা হয়েছে 47টি সুপারিশ। কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আর মতৈক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের দলিল তৈরি হবে, নির্বাচনও হবে এর আলোকেই। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হয়ে যাবে। আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। যথাসম্ভব দ্রুত এবং বেশি পরিমাণে সুপারিশ বাস্তবায়নের কথা বলেন ডক্টর ইউনূস। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশন প্রাপ্ত চার্টারে সব রাজনৈতিক দল একমত হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সব সংস্কার কমিশনই স্বাধীনভাবে কাজ করছে। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল নিয়ে এক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাষ্ট্র সংস্কারে গঠিত 4টি কমিশনের প্রতিবেদন নিয়ে ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
আসিফ নজরুল বলেন, কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। এরপরই প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু হবে। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐকমত্যের ভিত্তিতেই কাজ করা হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। 1 মাসের মধ্যে সংস্কারের বিষয়ে রোডম্যাপ আসবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবেন। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। আরো 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে বলেও জানান তিনি। 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন 6 আসামির কারোই বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, উল্টো খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। এমন মিথ্যা অপবাদ দীর্ঘদিন বয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থ থাকার পরও তাকে নেওয়া হয়েছে বকশীবাজারে নির্মিত বিশেষ আদালতে। অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। এ মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর 4 দিন শুনানি হয়। রায়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়ে যান। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেনি। বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন মামলা করা হয়েছে। অ্যাপিল ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। এদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসেছে এমন কোনো প্রমাণও নাই। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাও। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে তহমুল ইসলাম নামের এক তরুণ কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও স্ত্রী লাইলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে অপরাধে জড়িত কাউকেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও ফুটেজ দেখে জুলাই অভ্যুত্থানে গুলি চালানোয় অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। গেল বছরের কোরবানির ঈদে ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইপাত। সবশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ শাসনামলে অপরাধ কার্যক্রমে জড়িত সরকারি কর্মকর্তা সহ সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে। সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে। আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার সদস্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এই বাহিনীকে আরো গতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায়। গণ অভ্যুত্থানে অভিযুক্ত পালিয়ে বেড়ানো ব্যক্তিদের ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে এলপিজিতে 2.5% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। এলপিজির দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভোক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2024 সালে 7 দফা বাড়ার বিপরীতে এলপিজির দাম কমেছিল 4 দফা, আর শুধু ডিসেম্বর মাস ছিল অপরিবর্তিত। তবে বছরের শুরুতেই 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হলো 4 টাকা, যদিও খুচরা পর্যায়ে গুনতে হয় আরও অন্তত 15 টাকা বেশি। এমন অবস্থায় গত 9 জানুয়ারি এলপি গ্যাসে বিদ্যমান 5% থেকে 7.5% ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর, কিন্তু জরুরি পণ্য বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1459 টাকা। এতে উদ্বিগ্ন নির্ময়ের মানুষ। আমি জব করে একটা গাড়ি চালাই, আমি বেতন পাই 16-17 হাজার টাকা। তো আগে একটা গ্যাস 1200-1300 টাকা 1000 টাকা নিতাম, এখন একটা গ্যাস 1500-1600 টাকা বা 1700 টাকাও অনেক দোকানে রাখে। সবকিছু মিলে এখন খুবই কষ্টকর আর কি চলারা। এখন দেওয়া যাবে গ্যাস নেই, রান্না বাড়ার ঝামেলা হচ্ছে। যারা এলপি গ্যাস আছে তারা এলপি গ্যাস ইউজ করে, তাকে তো দাম বাড়তি লাগে। গরিব মানুষের বাড়লে সবই সমস্যা, গরিব মানুষের খালি গ্যাস বলি না, সবকিছু দামই গরিব মানুষের জন্য সমস্যা। নুন আনতে পান্তা ফুরোই বাজার পরিস্থিতির মধ্যে এ দাম বাড়ানোকে কাটা খায় নুনের ছিটা মনে করছেন তারা। ছাত্ররা যখন এই দেশে আইছে তখন তাদের তো ভাড়ানের কোনো যোগ্যতা না, তার পাইলে আরো কম দেওয়া, তারা আর দেশের জন্য উন্নত করবো। সরকার আইছে, সময় কম, দীর্ঘদিন সময় নিলে হয়তো কিছু সংস্কার কাম করলে তারপর হয়তো জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মুশুক সহ প্রতি কেজি গ্যাসের দাম 121 টাকা 56 পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম 117 টাকা 81 পয়সা নির্ধারণ করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চালের ভরা মৌসুম, বিদেশ থেকে বিপুল পরিমাণ আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানো সহ নানা পদক্ষেপের পরও
লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমার দের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল 2 সপ্তাহের মধ্যে চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় কোথাও চালের সরবরাহর ঘাটতি নেই। চালের বাজারের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এখন তো পুরা চাউলের মৌসুম, এখন তো সস্তা হওয়ার কথা। আপনারা যদি এখন বড় বড় সিন্ডিকেট যদি ধরতে না পারেন, তাহলে জনগণ কি খাবে, কেমনি কি করবে? ওনারা যে আশ্বাস নিয়ে বলছে যে মোটামুটি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করব। চালের দামটা এক সপ্তাহের ভিতরে মানে 2বার বেড়েছে। আসলে জনগণের নাগালের বাইরে চলে গেছে সবকিছু। যারা বাজার মনিটরিং করতেছে তারা ফুল নিয়ন্ত্রণ সিন্ডিকেটগুলো ভাঙতে পারছে না। এই সিন্ডিকেট ভাঙতে না পারার কারণে আমাদের দেশে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ভরা মৌসুম ও বিদেশ থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করার পরও দাম না কমায় চাল মজুদ ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। নতুন চাল বাইরে হইতেছে, আরো তো কমার কথা, কেন বাড়তেছে কেন? অভিযোগ আছে কর্পোরেট হাউসগুলো বিপুল পরিমাণ চাল নিজেদের কবজায় রাখে, তাতে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের সাথে অনেক সময় বাকবিতণ্ডা হয় বলে জানালেন এই ব্যবসায়ী। কাস্টমারের সাথে প্রতিদিন বাকবিতণ্ডা হয়। সরকার যে একজন আছে, এই ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার কাছে এখনো প্রতীয়মান হয় না। চালের কোনো সংকট নেই জানিয়ে চট্টগ্রাম পাহাড়তলের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বললেন, উত্তরবঙ্গের যেসব জায়গায় চাল উৎপাদন হয় সেখানে সরকারি মনিটরিং বাড়ালে দাম কমে আসবে। আমরা সব চাউলগুলো আনতে হয় যে নর্থ বেঙ্গল থেকে, তো নর্থ বেঙ্গলে যখন যা তারা তখন তা করে। তো এটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে হলে গভর্নমেন্টের একটা আগে থেকে ধারা আছে, আমাদের একটা ফুডগ্রেন লাইসেন্স আছে, এবং গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গভর্নমেন্ট এই খাদ্যের মার্কেটটা কন্ট্রোল করতে পারবে, নাহলে কোনো সময় এটা কন্ট্রোল করা সম্ভব না। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রতারণার মাধ্যমে পরস্পর যোগ সাজসে 3 কোটি টাকা মূল্যের 4টি গাড়ি আত্মসাতের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িগুলো উদ্ধার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে। আফতাবনগর থেকে আমরা 2টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই 2টি গাড়ি উদ্ধার করার পরে আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরও এক ব্যক্তির নাম বলে, নাম সজল, যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও 2টি গাড়ির সন্ধান পেতে পারি। পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই, আমাদের টিম যায়, যাওয়ার পরে সজল আরও 2 ব্যক্তির নাম বলে, রুবেল এবং সাইদুর। নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই 2টি গাড়ি আমরা পরবর্তীতে পাই। দেশের বাইরের খবর। নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। নতুন করে ক্যালিফোর্নিয়ায় ভেঞ্চুরা কাউন্টিতে ছড়িয়ে পড়েছে আগুন। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এ সুযোগ কাজে লাগিয়েই অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহ পরও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দাবানলে পড়তে থাকা এলাকায় চুরি লুটপাটের ঘটনায় আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 ব্যক্তির বিরুদ্ধে $2 লাখ মার্কিন বেশি মালামাল লুটের অভিযোগ আছে বলে জানায় লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ন্যাথান হচম্যান। এ নিয়ে এ পর্যন্ত 39 জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কারফিউ ভঙ্গকারীদের $1000 মার্কিন জরিমানা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1,354টি ফায়ার ইঞ্জিন। 1 লাখের বেশি মানুষ বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। এছাড়া সরে যাওয়ার সতর্কতায় আছেন আরও 87,000-এর মতো বাসিন্দা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিপিএলের চট্টগ্রাম পর্ব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 6 দিনে হবে আসরের 12টি ম্যাচ। খেলা দেখার জন্য বুধবার টিকিট কিনতে এসে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নিচ্ছে বলে অভিযোগ ক্রিকেট প্রেমীদের। টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকার কথা উল্লেখ থাকলেও বাড়তি দাম নেয় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় রিয়াজ উদ্দিনের তথ্যচিত্রে মুদাসসির আলীর রিপোর্ট। সিলেট পর্ব শেষে চট্টগ্রামের মাটিতে গড়াচ্ছে বিপিএল এর খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও একদম প্রস্তুত। 6 দিনে এ মাঠে হবে 1 ডজন ম্যাচ। পহেলা দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে বরিশাল ও চিটাগং। টিকিটের জন্য তাই এই দীর্ঘ লাইন। তবে ঢাকার মতোই এখানে যেন সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। টিকিটের বাড়তি দাম নিয়ে ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। সর্বনিম্ন 200 টাকার সঙ্গে 30 টাকা বেশি দিতে হচ্ছে মূল্য সংযোজন কর হিসেবে। অনলাইনে 30 টাকা বেশি ছিল, এখানে আসলে আমরা মনে করছি এই টাকাটা প্রার্থীটা নিবে না, এখানে এসে দেখতেছি সেম। ব্যানারে ছিল যে 200 টাকা 300 টাকা, ওরা এখানে আসি বলতেছে যে 300 করে কি প্লাস দেওয়া লাগবে। এছাড়াও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে যে বিড়ম্বনা ও দুর্ভোগ তা নিয়েও নাভিশ্বাস সাধারণ ভক্তদের। মূল্য সংযোজন করের বিষয়টি কেন আগে জানানো হয়নি তা নিয়েও রয়েছে তাদের অভিযোগ। আবার এর মধ্যেও টিকিট পেয়ে খুশি কেউ কেউ। অনলাইনে কাল একটা ব্যাটের কথা আছে, আর এখানে তো ফেসবুকে একটা পোস্ট দিছে, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই, আর ওখানে ব্যানার আছে 200 টাকা, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই। এ নিয়ে বিক্ষোভ হয়েছে বলে জানালেন টিকিট কিনতে আসা একজন। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন বিষয়টি নিয়ে যে ভুল বুঝাবুঝি হয়েছে তা নিয়ে সাধারণ দর্শকদের বোঝানো হয়েছে। আমরা জানি যে অনলাইনে নিলে এটা ব্যাটটা থাকবে, কিন্তু অফলাইনে ব্যাট এটা তো মানে হয় না, তাও তো সেই জন্য আমরা আন্দোলন করছি। বিসিবি কর্তৃক টিকিট নির্ধারণ করার পরে এখানে সরকার কর্তৃক যে 15% ভ্যাট, এই বিষয়টা যারা টিকিট আগ্রহী তাদের ভিতরে একটা ভুল মেসেজ তাদের কাছে গিয়েছিল। পরবর্তীতে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ভ্যাট সহই এই টিকিটটা ক্রয় করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে ঢাকা ও বরিশালের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাংয়ের প্রতিপক্ষ খুলনা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। সংস্কার প্রতিবেদন থেকেই তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সুপারিশ বাস্তবায়ন। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এ সাজা, পর্যবেক্ষণে বললেন আদালত। গণ অভ্যুত্থানের পর প্রথম মামলা খেলেন আব্দুল হামিদ। সস্ত্রীক কারাগারে ছাগলকাণ্ডের মতিউর, অপরাধী কাউকেই ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোক্তা পর্যায়ে ফের এলপি গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। চালের বাজারে অস্থিরতায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।